সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরা কেন্দ্রীয় পণ্যের উপরে ইতিপূর্বে দুইটা ক্লাস আমরা নিয়েছি। আজকে শেষ ক্লাস, 3 নম্বরের ক্লাস। একটা চ্যাপ্টারের উপরে আসলে যেহেতু তোমরা একটা পড়েছো আগেও, এতগুলো ক্লাস লাগে না, তারপরে তোমাদের সুবিধার্থে আমরা 3টে ক্লাস এখানে নিব। এরপরে আমরা বিস্তার পড়াবো। তবে আজকে কেন্দ্র দ্বারা একটু আলোচনাগুলো যেগুলো আছে বাকি সেগুলো আমরা শেষ করব। তো তোমাদেরকে গতকালকে একটা কাজ দিয়েছিলাম। সেই কাজটা এমন ছিল যে ঢাকা কলেজের আলাদা পরিসংখ্যান সহকারী অধ্যাপক নিবেশন দিয়ে বললেন যে এম গ্রেটার দেন জি এম গ্রেটার দেন এইচ এম হবে। তারপরে গণসংখ্যা নিবেশন দিয়েছিলাম। তোমরা অঙ্কটা করেছো কিনা আমি জানি না, তবে যদি কেউ করে থাকো, কষ্ট হলেও যদি করে থাকো, তবে এটা অনেক লাভ হবে এবং একটা পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা লাভ করবে। তো সেখানে আরেকটু আমরা বলেছিলাম যে গণসংখ্যা নিবেশন দুই প্রকার, একটা অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হলো বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতির কথা বলেছিলাম যে উচ্চ সীমা উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে যদি তফাৎ থাকে তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতি, আর উচ্চ সীমা এবং পরবর্তী নিম্ন সীমা যদি একই হয় তাহলে এটাকে আমরা বলি বহির্ভূত পদ্ধতি। এখন কথা হলো, অঙ্ক যদি অন্তর্ভুক্ত দেয়া থাকে, সেখানে যদি তোমার মধ্যমা, প্রচুরক, চতুর্থক নির্ণয় করতে বলে, তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে করতে পারবো না, সেটাকে আমরা বহির্ভূত পদ্ধতি বানাতে হবে। তাহলে বহির্ভূত পদ্ধতি বানানোর নিয়ম কি? উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে তফাৎটা আছে এটা বের করে 2 দ্বারা ভাগ করব। যে ভাগফলটা আমরা পাবো, আবারও বলছি, উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে পার্থক্য আছে, বিয়োগফলটা আছে, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করে যে মানটা আমরা পাবো, ফ্র্যাকশন মান 0.5, এইটা নিম্ন সীমার সাথে বিয়োগ করব, উচ্চ সীমার সাথে যোগ করব, নিম্ন সীমার সাথে বিয়োগ করব, উচ্চ সীমার সাথে যোগ করব। তাহলে আমার অন্তর্ভুক্ত পদ্ধতিটা পদ্ধতিতে রূপান্তরিত হবে এবং তখনই শুধুমাত্র আমরা মধ্যমা, প্রচুরক এবং চতুর্থক নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন তো? তা দেখেন, এটাকে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় যে আমাদের ব্যবধান কিন্তু 1, এই 1 কে 2 দ্বারা ভাগ করলে পাই 0.5। তাহলে কি করবেন? 9.5 19.5, অটোমেটিক 19.5 এখানে চলে আসবে। এখানে 29.5, 29.5 এখানে চলে আসবে 39.5। দেখেন, তাহলে উচ্চ সীমা আর পরবর্তী নিম্ন সীমার মধ্যে কোনো তফাৎ এখন আর থাকলো না। এখন যদি আমরা এখানে কাজ করি, তখন আর এই শ্রেণী ব্যবধান নিয়ে কাজ করব না, আমরা এই শ্রেণী ব্যবধান নিয়ে কাজ করব। মনে থাকে জানো, যখন আমরা প্রকৃত শ্রেণীসীমা বের করব, অর্থাৎ অন্তর্ভুক্তকে বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করব, তখন আর অন্তর্ভুক্তের যে চেহারা ছিল ওই চেহারার গণসংখ্যা শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কোনো কাজ করব না। আমরা কাজ করব কি নিয়ে? আমরা কাজ করব বহির্ভূত যেটাকে বানিয়েছি, যে শ্রেণী ব্যবধান দ্বারা, অর্থাৎ প্রকৃত শ্রেণীসীমা যেটা বানিয়েছে ওটা নিয়ে কাজ করব। আজকে আমরা আরো কিছু অঙ্ক করব, তোমরা লিখবে। মিস্টার মোজাম্মেল একজন শ্রেণী শিক্ষক। ক্লাসে এসে ছাত্রদের বললেন যে দুটি অশূন্য ধনাত্মক
সংখ্যার গাণিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15। তিনি আরো বললেন যে সংখ্যা দুটির ক্ষেত্রে am greater than gm greater than hm হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে, মিস্টার মোজাম্মেল একজন শ্রেণী শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের বললেন যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 25, জ্যামিতিক গড় 15। তিনি আরো বললেন যে সংখ্যা দুটির ক্ষেত্রে am greater than gm greater than hm হবে। এক ক গাণিতিক গড়ের সংজ্ঞা দাও। খ গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, ব্যাখ্যা করো। গ সংখ্যা দুটি নির্ণয় করো। ঘ তুমি কি শ্রেণীর শিক্ষকের সাথে একমত? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। আমরা বলছি মিস্টার মোজাম্মেল একজন শ্রেণী শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের বললেন যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 25, জ্যামিতিক গড় 15। তিনি আরো বললেন যে সংখ্যা দুটির ক্ষেত্রে am greater than gm greater than hm হবে। ক গাণিতিক গড় কাকে বলে? আমরা বলেছি উত্তর বেশি বাড়িয়ে লাভ নেই। 1 নম্বরের উত্তর, কোন তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। এখানে আরেকটু যদি বাড়িয়ে লিখতে চাও দুইটা সূত্র দিতে পারো, যে শ্রেণীকৃত তথ্যের গাণিতিক গড় আর অশ্রেণীকৃত তথ্যের গাণিতিক গড়। বুঝতে পেরেছি? 2 নম্বরে গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়। প্রান্তীয় মান হলো চরম মান, অর্থাৎ আমি তোমাদের সহজে বলি, ছোট মানের মধ্যে বড় মানের অবস্থান অথবা বড় মানের মধ্যে ছোট মানের অবস্থান। এখন তুমি যদি বলো একটি 5 বছরের শিশুর সাথে একজন 60 বছরের বৃদ্ধের বা 60 বছরের একজন লোকের বয়সের পার্থক্য অনেক, তুমি যদি 10 অথবা 10 বছরের সাথে 60 বছরের বয়স যোগ করে গড় মান বের করো, তাহলে 60 যোগ 10 70/2 = 35। যে শিশুটির বয়স 10 তাকে তুমি গড়ে দেখাচ্ছ 35, আর যে লোকটির বয়স
বয়স কত? বয়স হলো 60, তাকেও দেখা যাচ্ছে 35, এটা বেমানান মান। তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে 10 60 নামক একটি মানের জন্য প্রান্তীয় বা চরম মান, আর 60 এর জন্য এখানে 10 নামক এই মানটি হলো চরম মান। ওকে, 3 নম্বরে আমরা উত্তরের সংখ্যা দুটি নির্ণয় করো। তুমি কি শ্রেণী শিক্ষকের সাথে একমত? ব্যাখ্যা করো। মুছে দিলাম। দেখেন স্যার, আমাদের দেয়া আছে কি কি? দেয়া আছে সংখ্যা দুটির গাণিতিক গড় m25, gm equal to 15। আমরা জানি, আমরা 4 নম্বর উত্তরটা আগে বের করতে পারি। আমরা জানি, এটা পরে আমরা বের করতে পারবো, m পূরণ hm equal to gm হোল স্কয়ার। আমরা জানি m পূরণ hm equal to gm স্কয়ার। এখন তুমি দেখো কত সহজে উত্তরটা বের হয়ে গেল। তুমি m এর মান জানো 25, ইন্টু hm জানো না, তুমি এর মান জানো 15, করো স্কয়ার। তাহলে hm কত আসে বলো? 15 15 225 ভাগ 25 ইকুয়াল টু কত আসে? 9। তোমার অ্যান্সার হয়ে গেল। তা দেখো m হলো 25, gm 15, hm 19। আমরা কি মন্তব্য দিয়েছি? মিস্টার মোজাম্মেল বলেছিল am গ্রেটার দ্যান gm গ্রেটার দ্যান hm। 4 নম্বর উত্তর দেখো, এটা বের করি তুমি লিখবে কি, যেহেতু am ইকুয়াল টু এত, gm ইকুয়াল টু এত এবং hm ইকুয়াল টু এত, সুতরাং মিস্টার মোজাম্মেল যে আমাদের শ্রেণী শিক্ষক যে বলেছিলেন তা যথাযথভাবেই প্রতিষ্ঠিত বা তা যথাযথভাবে সত্য। এখন আসো, সংখ্যা দুটি চেয়েছে। ধরো দুটি সংখ্যা x1 আর x2, অথবা তুমি যদি না ধরো a ধরতে পারো, এটাকে b ধরতে পারো, অ্যাজ ইউ উইশ। সংখ্যা দুটি কিন্তু x1 এবং x2। শর্ত মতে দুটি সংখ্যার গাণিতিক গড়, সংখ্যা দুটি x1 আর x2 যোগ করে 2 দ্বারা ভাগ, সংখ্যা দুটির গাণিতিক গড় ইকুয়াল টু কত? 25। দিস ইকুয়াল টু x1 যোগ x2, 25 দ্বিগুণে 50, 1 নং সমীকরণ হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয়বার বলছে সংখ্যা দুটির জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের বেলায় আমরা জানি মান দুটাকে গুণ করতে হয়, আর গুণ ফলের উপর রুট দিতে হয়। তাহলে কত আছে? 15, রুট তুলে দিতে হবে। তাহলে x1 x2 ইকুয়াল টু কত? 15 স্কয়ার, 225। এটাকে আমরা সমীকরণ দিলাম না, আমরা একটা সমীকরণ পেয়েছি প্লাস, আরেকটি সমীকরণ যদি আমরা বের করতে পারি মাইনাস, তাহলে দুইটা সমীকরণকে আমরা অতি সহজে সমাধান করে সংখ্যা দুটি বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা জানি দেওয়া আছে প্লাস মান, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রের মাধ্যমে আমরা মানটা বের করতে পারি। তাহলে x1 যোগ x2 এর মান হলো 50 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু x1 x2 এর মান আছে 225। ঠিক আছে, তো যাই হোক এটা আসবে 2500 মাইনাস 900, দিস ইকুয়াল টু 1600। অতএব x1 মাইনাস x2 এ স্কয়ারটা 1600 এর উপর রুট হয়ে যাবে, তাহলে কত আসে বলো? দিস ইকুয়াল টু 40। এটাকে আমরা 2 নং সমীকরণ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং সমীকরণ পেয়েছি, 2 নং সমীকরণ পেয়েছি। 1 নং সমীকরণ পেয়েছি x1 যোগ x2 ইকুয়াল টু 50, আর 2 নং সমীকরণ পেয়েছি x1 মাইনাস x2 ইকুয়াল টু 40। আমরা যদি এই সমীকরণ দুটো সলভ করি, সমাধান করি,
তাহলে x1 এবং x2 এর মান পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি কি লিখব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, দেখেন স্যার, x1 যোগ x2 50, x1 মাইনাস x2 40। যদি তাই করি 2x1 = 90, x1 = 90 ভাগ 2 = 45। তার একটা সংখ্যা আমাদের চলে আসছে 45। তাহলে আরেকটি সংখ্যা কি হবে? তাহলে আমরা যদি বলি আরো একটু, যদি তোমরা লিখতে চাও লিখতে পারো। 1 নং সমীকরণে x1 এর মান বসাই। দেখেন কত সহজ। কি আছে? x1 যোগ x2 = 50, x1 এর মান আছে কত? 45 যোগ x2 = 50, this = x2 = কত? 50 মাইনাস 45 = 5। তাহলে সংখ্যা দুটি কত হলো? কোনো সমস্যা? তাহলে সংখ্যা দুটি কত হলো? একটা হলো 45 আর 5। আমরা কি বলেছিলাম? দেখো অঙ্ক সঠিক কিনা। আমরা বলেছিলাম দুটি সংখ্যার গাণিতিক গড় 25। তাহলে তুমি দেখো সংখ্যা দুটি আসছে কত? একটা আসছে 45 আর একটা আছে 5। এই দুটো যোগ করো, তাহলে কত আসে? 50 ভাগ 2 25। তার আসছে এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমরা পেয়েছি সংখ্যা দুটির গাণিতিক গড়। তাহলে আমরা গাণিতিক গড় কাকে বলে সংজ্ঞা দিব। গাণিতিক গড় প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়, ব্যাখ্যা করো। এটা আমরা পারবো 2 নম্বরের জন্য। সংখ্যা দুটি বের করলাম 3 নম্বরের জন্য। আর মন্তব্য দেখো, মন্তব্য দেখলে আমরা বারবার ক্লাসে বলি ম্যাথমেটিক্যাল টার্মের মন্তব্য এক কথায় 2 কথায়। তোমরা যদি এই মন্তব্যের জন্য সারা পৃষ্ঠা মানে লিখতে থাকো তাহলে তোমার সময় ক্ষেপণ হবে, বরঞ্চ তুমি নম্বর কাটা যাবে। তো দেখো আমরা সহজে এম পেয়ে গেলাম, জিএম পেয়ে গেলাম, এইচএম। শর্ত কি ছিল? এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম। আমি দেখবো ওইটা আসছে কিনা, আসলেই আমি একমত। এর জন্য আমাদের 2 পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আমরা আজকে আরেকটি অঙ্ক দিব। সার্বক্ষণিক তো আমাদের স্যারদের উপরে দিয়ে আমরা কথা বলি। মিস্টার এক্স তোমাদের ক্লাসে পরিসংখ্যান পড়ান। উনি একটি গণসংখ্যা নিবেশন দিয়ে বললেন যে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে am into hm equal to gm whole square হবে, অথবা এটা না বলে বলতে পারে √m into hm equal to gm হবে। তার মানে এই রুটটা স্কয়ারটা এখানে দিলাম। তাহলে মিস্টার এক্স একজন শ্রেণীর শিক্ষক, তোমাদের পরিসংখ্যান পড়ান। উনি ক্লাসে এসে একটি গণসংখ্যা নির্বেশন দিয়ে বললেন যে উক্ত গণসংখ্যা নির্বেশনের ক্ষেত্রে am পূরণ hm equal to gm হোল স্কয়ার হবে। গণসংখ্যা নির্বেশনটি নিম্নরূপ। শ্রেণী ব্যবধান 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 15, 14, 15 থেকে 19, 20 থেকে 24। তোমার গণসংখ্যা 2, 4, 10, 5,
3। উনি এটা দিয়ে দিলেন। এখন তোমাকে কি প্রশ্ন? এবার প্রশ্ন, মধ্যমা কাকে বলে? ক, খ জ্যামিতিক গড় কখন নির্ণয় করা যায় না, ব্যাখ্যা করো। গ, প্রচুরক নির্ণয় করো। ঘ, তুমি কি মিস্টার এক্স এর সাথে একমত? বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। ওকে, এখন দেখো, এখন এখানে কি করবে? লিখবে, সমাধান সুন্দর করে করবে। লেখো, ধরি শ্রেণী মধ্যমান ইকুয়াল টু এক্স, গণসংখ্যা সমান সমান এ। লিখে তুমি লিখবা, কি লিখবে দেখো, গণনা সারণী নিম্নরূপ। তাহলে গণনা সারণীর মধ্যে কি আছে বলো? শ্রেণী ব্যবধান, কি বলছে? 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে আমরা বলছি 24। যেহেতু আমরা বলছি এফ, গণসংখ্যা লিখবো না, আমরা বলছি 2, 4, 10, 5, 3। এখন শ্রেণীবদ্ধ মান বের করো। এখন শ্রেণীবদ্ধ মান বের করার আগে একটু কাজ করতে হবে, তোমাকে গণসংখ্যা নিবেশন চিনতে হবে। আমরা বলছিলাম যে গণসংখ্যা নিবেশন দুই ভাগে ভাগ করা যায়, একটা অন্তর্ভুক্ত পদ্ধতি আর হলো বহির্ভূত পদ্ধতি। এখন যে গণসংখ্যা নিবেশনটা দেয়া আছে, এটাকে দেখে বুঝতে হবে এটা অন্তর্ভুক্ত না বহির্ভূত। নিশ্চয়ই তোমরা উত্তর দিয়ে ফেলেছো। দেখো, অন্তর্ভুক্ত পদ্ধতি 4 এবং 5 উচ্চ সীমা পরবর্তী নিম্ন সীমার মধ্যে তফাৎ আছে। এই গণসংখ্যা নিবেশন দিয়ে আমরা মধ্যমা প্রচুরক নির্ণয় করতে পারবো না। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত গণসংখ্যা না বের করবে, প্রকৃত শ্রেণী ব্যবধান অর্থাৎ প্রকৃত যে গণসংখ্যা নিবেশন, তাহলে প্রকৃত গণসংখ্যা নিবেশন বহির্ভূত যদি করতে চাই, তাহলে আমাদের যে শ্রেণী ব্যবধান আছে ওটাকে রিয়েল ক্লাস ইন্টারভ্যালটা আমাকে বের করতে হবে, নাহলে তুমি মধ্যমা প্রচুরক বা চতুর্থক এটা নির্ণয় করতে পারবে না। সেই ক্ষেত্রে তুমি কি করবে? তোমার প্রথম কাজ হলো এই গণসংখ্যা নিবেশনটাকে বহির্ভূত করা, আর যেটা আছে ক্লাস ইন্টারভ্যাল সেটাকে রিয়েল ক্লাস বানানো। তাহলে আমরা এই গণসংখ্যা নিবেশনটা লেখাকে যেহেতু সমাধানে যাচ্ছে, আমরা লিখি প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। তাহলে লিখি -0.5 থেকে 4.5, 4.5 থেকে 9.5, তারপর 9.5 থেকে 14.5, তারপর 14.5 থেকে 19.5, আর 19.5 থেকে 24.5। দেখেন, এই যে 0.5 অর্থাৎ দুইটার মধ্যে যে ব্যবধান ছিল, এই দুইটা ব্যবধানকে আমরা বের করে অর্থাৎ বিয়োগ করেছি। 5 - 4 1, 1 কে 2 দ্বারা ভাগ করে 0.5 পেয়েছি। নিম্ন সীমার সাথে বিয়োগ, উচ্চ সীমার সাথে যোগ। এরপর তুমি আসো মূল কাজে, শ্রেণী মধ্যমান, যেটাকে আমরা বলছি মধ্যমান, এক এক করে আগাই। x, এইটা যোগ এইটা ভাগ 2, তাহলে কত আসবে বলো? বলো, এইটা যোগ এইটা ভাগ 2, তাহলে আসে 2। ব্যবধান যেহেতু 4 করে, তা আসবে কত? 9 × 5 = 14, 15, 9 × 13 14, 14, তাহলে 2 7 12 17 22, 5 করে ব্যবধান আমরা দেখতে পাচ্ছি।
তো এখান থেকে আমরা যদি এফ আছে যেটা আমরা লিখছি 2 4 10 5 3। এখন দেখো আমাদের এখানে গাণিতিক করে সূত্র কি একটু দেখি। m ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ ক্যাপিটাল এন, আমরা জানি। তাহলে তোমার লাগবে কি এফ এক্স, সাম পরে এফ এক্স লাগবে, এফ এক্সটা বের করে এখানে যোগ করবে এফ এক্স এই, আর ক্যাপিটাল এন ইকুয়াল টু আমরা কত পাবো 5 3 8 18 আর 22 আর 2 24। তা দেখেন ওকে, তাহলে আমরা জিএম এর জন্য কি লাগবে, জিএম এর জন্য লাগবে এফ লগ এক্স, এইচএম এর জন্য লাগবে কি এফ ভাগ এক্স, আর মধ্যমার জন্য লাগবে সিএফ। আসো এবার 2 ইন্টু 2 ইকুয়াল টু এখানে 4, 7 ইন্টু 4 4 7 28, 12 ইন্টু 10 120, 17 ইন্টু 5 5 17 85, 22 পূরণ 3 ইকুয়াল টু এটা করে এটা যোগ করবে, যোগ করে যে মানটা পাবে এখানে বসিয়ে এই গণসংখ্যার সমষ্টি 24 দ্বারা ভাগ করবে, তাহলে আমরা এটা গাণিতিক গড়ে এম পেয়ে যাব। ক্লিয়ার? এরপর তোমাকে বের করতে হবে, দেখো একবারে ফিগারটা করবে, এক্স আছে কত 2, লগ 2 ইকুয়াল দাও, দিয়ে তার গণসংখ্যা দ্বারা গুণ করো, এই মানটা পাবে। লগ 7 ইকুয়াল দাও, 7 কে লগ করে ইকুয়াল দাও, ইন্টু তার গণসংখ্যা, এই মানটা পাবে। 12 কে লগারিদম করো, লগ করো, লগের লগ 12 ইকুয়াল দিয়ে লগ 12 মান পাবে, তাকে 10 দ্বারা গুণ করবে, এটা পাবে। লগ 17 ইন্টু 5 এই মানটা পাবে, লগ 22 ইন্টু 3 এই মানটা পাবে। পেলে এই যে সামেশন করবে, সামেশন এফ লগ এক্স। এখন দেখো জিএম এর সূত্রটা কি, জিএম ইকুয়াল টু এনটি লগ সামেশন এফ লগ এক্স বা ক্যাপিটাল এন। এই তাহলে সামেশন এফ লগ এক্স এর মান এখান থেকে বের করে এখানে বসাবে, 24 দ্বারা ভাগ করবে, যে ভাগফলটা আসবে তাকে শিফট লগ দিবে, শিফট লগ ক্যালকুলেটরে দেখবা শিফট তারপর লগে চাপ দিবে, ইকুয়াল দিবে, তাহলে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে, তাহলে লগারিদম ইকুয়ালটা আমরা পেয়ে যাব। এরপর দেখো এফ এক্স, এফ ভাগ এক্স, এফ এর মান কত 2 ভাগ 2, 4 ভাগ 7, 10 ভাগ 12, 5 ভাগ 17, 3 ভাগ 22, এই মানটা পাবে। এইটা যোগ করে কি পাবে এফ এক্স ইকুয়াল টু। তাহলে এখন সূত্র কি, তরঙ্গ গড়ের সূত্র কি বলো, তরঙ্গ গড়ের সূত্র হলো এই সেম এর সূত্র কি বলো, এই সেম এর সূত্র হলো সামেশন এ ভাগ এক্স, সরি ক্যাপিটাল এন সামেশন এ ভাগ এক্স। এখন দেখো ক্যাপিটাল এন ইকুয়াল টু 24 আর সামেশন এফ ভাগ এক্স এখান থেকে পাবে, পেলে এখানে বসিয়ে ভাগ করে যে মানটা পাবে ওইটি হলো এই সেম। ক্লিয়ার? এখন আমরা এইখানে একটু তোমাদেরকে বলে দিয়েছি যে শিক্ষক বলেছেন এম পূরণ এই সেম ইকুয়াল টু জিএম হোল স্কয়ার হবে। তাহলে তুমি কি পেলে, এখান থেকে এম পেলে, এখান থেকে এই সেম পেলে, এই দুইটা গুণ করে যে মানটা পাবে, পাওয়ার পরে তাহলে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা পেলে এই সেম। তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে জিএম হোল স্কয়ার, জিএম হোল স্কয়ার। তুমি পাইছো কার মান, পেয়েছো হলো জিএম এর মান, তাহলে এই জিএম এর মান যেটা পেয়েছো এটা হোল স্কয়ার করো, যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হয় তাহলে তুমি বলবে আমি শিক্ষক মিস্টার এক্স, শিক্ষকের সাথে আমি একমত, আমি একমত। আর যদি সমান না হয় তাহলে তুমি জোর করে তোর একমত বলতে পারবে না। এবার আসো, আমরা এতটুকু বুঝতে পেরেছি স্যাররা,
এবার আসো আমরা বলছি মধ্যমা বা প্রচুরক নির্ণয় করতে। তা আমরা জানি মধ্যমার সূত্র মনে আছে নিশ্চয়ই, n/2 মাইনাস CF ভাগ A পূরণ C। এখন দেখো আমরা CFটা বের করি। CF প্রথম মানটা আমরা বলছি ঠিক থাকবে, পরেটা আড়াআড়ি যোগ, এটা শিখেছো 21 আর 324। দেখো এই মান CF এর লাস্ট মানটা এবং গণসংখ্যার যোগফল একই হয়েছে, সুতরাং আমাদের CF করাটা যথাযথ হয়েছে, কোনো ভুল হয়নি। আবারও বলছি CF বের করার সময়ে প্রথম মানটা ঠিক থাকবে, অর্থাৎ প্রথম যে শ্রেণীর যে মানটা রয়েছে গণসংখ্যা সেটা আর CF এর গণসংখ্যা একই হবে, পরেরটা আড়াআড়ি হয়ে যোগ হয়ে সামনে বসবে, আড়াআড়ি যোগ হয়ে সামনে, এভাবে করে আমরা CFটা করে ফেলবো। এখন দেখো মধ্যমা তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে তোমার মান আছে কত? 24। n এর মান 24 ভাগ 2 = 12। এই 12 খুঁজবে কোথায়? CF এর মধ্যে। দেখো 2 এর মধ্যে নাই, 6 এর মধ্যে নাই, কার মধ্যে পেলাম? n/2 এর মান। n/2 এর মান আমরা পেয়েছি 16 মধ্যে। 16 যে শ্রেণীতে অবস্থান, 3 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণী বলতে এই শ্রেণী, এখন আর এই শ্রেণী নিয়ে কাজ করব না। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত? 9.5 প্লাস 12। আর CF বলছে যেখানে n/2 এর মান পাওয়া যাবে ঠিক তার উপরেরটা কত? 6। আর আমি বলছি সব নিজের, কিন্তু CFটা শুধুমাত্র তোমার মাথার উপরেরটা। তুমি এই তোমার মাথার উপরে কি, আর সব তোমার নিজের। F তোমার, ব্যবধান তোমার, গণসংখ্যা তোমার, সব তোমার, শুধু CF রইবে অন্যের। F কত? 10 ইন্টু ব্যবধান কত? সমাধান করেন স্যার। অনেকে যে ভুলটা করে এই 5 6 30 গুণ করে, অথবা এইটাকে এখানে নিয়ে আসে। খবরদার, 12 6 বিয়োগ করে 6 10 60। এখন দেখো একেবারে সহজেই করা যায়। দিস ইকুয়াল টু 9.5 যোগ এইখানে আছে 5 6 30 ভাগ হলে 10 থাকে 3, 9 3 12.5। একটা সিম্পল ক্যালকুলেশন। এখন তোমাকে প্রচুরক বের করতে বলি, তাহলে প্রচুরকের সূত্র তোমরা জানো, MODE = L প্লাস del1 যোগ del2 পূরণ হলো C। এটা তোমরা জানো। প্রচুরক আমরা গতকালকে বলেছি, প্রচুরক বের করতে হলে সবচেয়ে বড় গণসংখ্যাটিকে বিবেচনায় আনতে হবে। আমরা গণসংখ্যা যেগুলো দেওয়া আছে আমরা দেখব সবচেয়ে বড় গণসংখ্যা রয়েছে কোনটি, সবচেয়ে বড় গণসংখ্যাটি ধরেই আমরা প্রচুরকের শ্রেণী নির্ধারণ করব। তাহলে আমরা F এর মধ্যে যাই। F এর সর্বোচ্চ গণসংখ্যা কত? 10। 10 কোন শ্রেণীতে অবস্থান করে? 9.5 থেকে 14.5 এর মধ্যে। L মানে কি? লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস, অর্থাৎ হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 9.5। দেখো আমরা পেয়েছি 9.5 প্লাস del1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার মানে 10 - 4। del2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত? 10 - 4 প্লাস 10 - 5 ইন্টু ব্যবধান আমরা জানি 5। এটা একটা সিম্পল ক্যালকুলেশন। আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে পারি, এটার জন্য আমাদের এত ভোগান্তিও নাই আর এতটা আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। আমরা সহজে ইনশাল্লাহ পেরে যাব। তা দেখো তোমার ভুলটা কোথায়? তুমি আগে যে গণসংখ্যা নির্দেশনটা দেওয়া থাকবে সেটা তুমি আগে দেখবা, সেই গণসংখ্যা নির্দেশনটা তোমাকে অন্তর্ভুক্ত দেওয়া আছে না বহির্ভূত দেওয়া আছে। যদি অন্তর্ভুক্ত দেওয়া থাকে আর মধ্যমা প্রচুরকের কোনো যদি টার্ম থাকে, তাহলে তোমাকে প্রথমেই ওই গণসংখ্যা নির্দেশনটাকে প্রকৃত গণসংখ্যা নির্দেশন বা বহির্ভূত পদ্ধতি বানাতে হবে, তারপর তোমাকে কাজ করতে হবে। পারবে না স্যাররা? এখন পারবে।
এই সফটওয়্যারে এই টাইপের অঙ্কগুলো আমরা যে করিয়েছি সেই অঙ্কগুলো তোমরা নিজেরা ইনশাল্লাহ বাসায় বসে করবে। এই টাইপের অঙ্ক করলেই আর বিগত দিনের প্রশ্নগুলো দেখবে যে বিগত দিনের প্রশ্ন এখানে আসে কি তোমাদের একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে দেয়, ওই যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে এটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। ওকে, এখন আসো আমরা পরবর্তী চ্যাপ্টারে একটু হিন্টস দিয়ে রাখি। বিস্তার, বিস্তার মানে কি বলতে পারো? বিস্তার মানে তফাৎ, পার্থক্য, ভিন্নতা। তোমার পছন্দের মধ্যে আর আমার পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে। তুমি গোল্ডেন পেয়েছো, এ প্লাস পেয়েছো, আমি পাইনি, পার্থক্য রয়েছে। পৃথিবীতে যত রকমের তফাৎ, যত রকমের পার্থক্য, উভয়ই বিস্তার। পার্থক্য না থাকলে কোনো চলক হতো না, আর চলক না হলে তুমি পৃথিবীতে কাউকে কারোর সাথে কারো তুলনাও করতে পারতে না। তোমার মেধার সাথে আমার মেধার পার্থক্য আছে বলেই তুমি ফার্স্ট হও, আমি সেকেন্ড হই, আমি থার্ড হই, ফোর্থ হই। একই বইয়ে পড়ি, একই টিচারের কাছে পড়ি, অথচ একজন এ প্লাস পায় গোল্ডেন, আর একজন এ মাইনাস পায় ফেল করে। তাহলে বুঝতে হবে এখানে মেধার পার্থক্য রয়েছে, তাই না? আমরা কি সব টিচার সমানভাবে পড়াতে পারি? কেউ কারো ক্লাস খুব তোমরা উপভোগ করো আর কারো ক্লাস তোমরা উপভোগ করতে চাও না, তার মানে কি আমার পড়ানোর মধ্যে পার্থক্য আছে, তাই না স্যার? তাহলে যত রকমের পার্থক্য দেখবে এই পার্থক্য কি আমরা বিস্তার বলি। আমাদের উচ্চতা, তোমার উচ্চতা আর আমার উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে, তোমার বয়সের সাথে আমার বয়সের পার্থক্য রয়েছে, তোমার গায়ের রঙের সাথে আমার গায়ের রঙের পার্থক্য রয়েছে, তোমার চুলের রঙের সাথে আমার চুলের রঙের পার্থক্য রয়েছে, তোমার ওজনের সাথে আমার ওজনের পার্থক্য রয়েছে। এই যত রকমের পার্থক্য রয়েছে এরাই হলো বিস্তার। আর বিস্তার আছে বলেই, পার্থক্য আছে বলেই আমরা বৈষম্য, তুলনা, ভালো মন্দ এগুলো আমরা বিচার করতে পারি। পার্থক্য না থাকলে তুমি যা আমি তা। আমাদের বেতন স্কেলের মধ্যে বেতনে পার্থক্য রয়েছে, কেউ 1 লাখ টাকা বেতন পায়, কেউ 50,000 টাকা বেতন পায়, কেউ 10,000 টাকা বেতন পায়। কারণটা কি? কারণ খুললে তুমি পার্থক্য খুঁজে পাবে। পার্থক্য না থাকলে কখনো এই বৈষম্য হতো না। কি বলেন স্যাররা? এই পার্থক্য কয় প্রকার? আমি আমার মতো করে দুই ধরনের পার্থক্যকে আমরা বিস্তার বলবো। একটি আমার থেকে আমার বয়সের সাথে আপনাদের বয়সের পার্থক্য, আরেকটি হলো আমাকে বাদ দিন আপনাদের নিজেদের বয়সের মধ্যে পার্থক্য আছে কিনা। কি বলেছি? দুই ধরনের পার্থক্যকে আমরা বিস্তার বলবো। কি কি বলেন? একটি আমার বয়সের সাথে আপনাদের বয়সের পার্থক্য, আমার সাথে আপনাদের যে কোনো বৈশিষ্ট্যর পার্থক্য, একটা বিস্তার। আমাকে যদি বাদ দাও, তোমাদের নিজেদের মধ্যে একই ক্লাসে পড়ো অথচ পার্থক্য আছে না? ওজনের পার্থক্য আছে, বয়সের পার্থক্য আছে, তোমার রেজাল্টের পার্থক্য আছে না, নম্বরের পার্থক্য আছে না? তুমি গোল্ডেন পেয়েছো, ও গোল্ডেন পেয়েছো, দুজন 1 নম্বর পাও নাই, কেউ 1 বেশি পেয়েছো অথবা কেউ 1 কম পেয়েছো। পার্থক্য আছে কি নাই? পার্থক্য রয়েছে। সুতরাং ওই যে বলছে আমার সাথে তোমাদের পার্থক্য, আবার বলছি তোমাদের নিজেদের মধ্যে পার্থক্য। তাহলে ওই যে আমার সাথে তোমাদের পার্থক্য, আমি কে? আমি কেন্দ্র, তুমি কে? কেন্দ্রের অন্যান্য মান। তাহলে কেন্দ্র থেকে মানগুলোর মধ্যে পার্থক্য, কেন্দ্র হতে মানগুলোর দূরত্ব, একটা বিস্তার। আর কেন্দ্র বাদ দিলে মানগুলো নিজেরা নিজেদের মধ্যে যে পার্থক্য রয়েছে উহা একটি বিস্তার। আমি একটা উদাহরণের মাধ্যমে বলি। এই হলো কেন্দ্র, এই মানগুলো বিভিন্ন দূরত্বে আছে, বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। এখন দেখো এই মান থেকে এই মানটার দূরত্ব আছে, এই মানটার দূরত্ব আছে, এই মানটার দূরত্ব আছে, এদিকে দূরত্ব আছে, এদিকে দূরত্ব আছে। তার কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কত দূরে আছে উভয় একটি বিস্তার।
আরেকটু হলো কেন্দ্র বাদ দিলে এই মানটার সাথে এই মানটার মধ্যে তফাৎ আছে না? তাহলে দুই ধরনের পার্থক্যকে, দুই ধরনের দূরত্বকে, দুই ধরনের বৈষম্যকে, দুই ধরনের ভিন্নতাকে আমরা বিস্তার বলি। কি কি? মানগুলো কেন্দ্রীয় মান থেকে কত দূরে আছে, কেন্দ্রীয় মান থেকে কত তফাতে আছে, কেন্দ্রীয় মানের সাথে কত ভিন্নতায় রয়েছে, একটি বিস্তার। আরেকটি হলো মানগুলো নিজেরা নিজেদের মধ্য থেকে কত দূরে আছে, অর্থাৎ নিজেদের মধ্যে একটি পার্থক্য তৈরি করেছে। তাহলে এই দুই ধরনের তফাৎ বা ব্যবধান কি আমরা বিস্তার বলি। ক্লিয়ার স্যাররা? তাহলে বিস্তার পরিমাপ কয় প্রকার? কত প্রকার? বিস্তার পরিমাপ দুই প্রকার। কি কি? এক, অনপেক্ষ বা পরম বিস্তার। দুই, অনপেক্ষ বা পরম বিস্তার, আরেকটা হলো আপেক্ষিক বিস্তার। অ্যাবসলিউট মেজার্স এন্ড রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এখন তুমি দেখো অনপেক্ষ বিস্তার পরিমাপ কি? আমি বলবো যে প্রত্যেকটা জিনিসকে যখন তুমি নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাতে তোমার কৌশল কি বলতে পারো? একক, একক দ্বারা নির্ধারিত। তাহলে একেবারে নির্দিষ্ট করে বোঝা, এখানে ভেজাল নাই। 1 2 3 দিস ইজ নাথিং, দিস ইজ দ্য সাম নিউমেরিক্যাল ভ্যালু অফ এ সিরিজ। একটা 1 2 3 যে কোনো একটি গাণিতিক মান একটা কোনো ধারার মধ্যে। কিন্তু যদি আমি বলি 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 1 কেজি, 2 কেজি, 1 কিলোমিটার, 10 সেন্টিমিটার, তাহলে তুমি কি বুঝতে পারছো? লিটার যখন সংখ্যার সাথে লাগানো হয় ডান পাশে, তখন বুঝতে পারছো কোনো তরল পদার্থের ওজন হবে। তোমাকে আর আমাকে দ্বিতীয় কোনো শব্দ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই। দেখা মাত্র তুমি বুঝতে পারতেছ যে লিটার মানে কি? কোনো তরল পদার্থের ওজনকে বোঝায়। যখন আমরা মিটার শব্দটা ব্যবহার করি তখন তুমি বুঝো যে রাস্তার দৈর্ঘ্য বোঝায়। তুমি যখন কেজি বোঝায় তখন তুমি কোনো দ্রব্যের কেজি লেখা মানে কোনো দ্রব্যের ওজনকে বোঝায়। তাহলে দেখো এই একক দ্বারা কতগুলো নিউমেরিক্যাল ভ্যালুকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এর দ্বারা আমরা কি বুঝতে চাই বা কি বুঝতে পারি। এটাকে চোখে আঙ্গুল দিয়ে ধরে ধরে বোঝানোর দরকার নেই, আমরা একক দ্বারা বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে অনপেক্ষ বিস্তার বা পরম বিস্তার এককে প্রকাশ করা যাবে, অর্থাৎ যে তথ্যগুলো নিয়ে সমজাতীয়র মধ্যেই পার্থক্য হয়। যেমন আমার উচ্চতা একক কি? সেন্টিমিটার বা মিটার অথবা ইঞ্চ, ফুট। এখন তরল পদার্থের ওজন কি? কেজি, তাহলে লিটার। তাহলে আমার উচ্চতার সাথে ওই তরল পদার্থের ওজনের পার্থক্য করা যাবে? 5 টাকা মাইনাস 2 কেজি, এটা হয় 5 টাকা মাইনাস 2 টাকা। সমজাতীয় এককের মধ্যে যে সকল তথ্য সমজাতীয় এককে প্রকাশিত ওদেরকে শুধু আমরা তুলনা করতে পারি, একক ভিন্ন হলে তুলনা করা যায় না। কারণ বিস্তার মানে আমাকে ব্যবধান বের করতে হবে। তাহলে 10 লিটার মাইনাস 2 কেজি এটা বেমানান মান। তাহলে 10 লিটার মাইনাস 2 লিটার ইকুয়াল টু 8 লিটার আমরা লিখতে পারি। এই যে ব্যবধানটা সমজাতীয় একক লাগবে। যে সমস্ত তথ্য নিয়ে তুমি বিস্তার পরিমাপ করতে চাও ওই তথ্যগুলোকে অবশ্যই সমজাতীয় এককে প্রকাশ করতে হবে, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। এখন তুমি বলো যে বিস্তার পরিমাপের একক আছে, একক দ্বারা প্রকাশ করা যাবে, উহারাই অনপেক্ষ বা পরম বিস্তার। 10 টাকা মাইনাস 2 টাকা তথ্যগুলো কোন এককে প্রকাশিত ছিল? টাকায়। তুমি ওইটার ব্যবধানটা কিসে পেয়েছো? টাকায়। তার মানে তথ্যের এককের সাথে পরিমাপের একক মিলে গেছে। তার মানে তথ্যগুলোর একক শেষ পর্যন্ত বিদ্যমান রয়েছে,
অর্থাৎ একক আমরা বাদ দিতে পারি নাই, এদেরকে আমরা অনপেক্ষ বা পরম বিস্তার বলি। আর যে বিস্তার পরিমাপের একক থাকবে না, একক মুক্ত, তারা হলো আপেক্ষিক বিস্তার। তারা কি? আপেক্ষিক বিস্তার। যদি আমরা বলি তাহলে আপেক্ষিক বিস্তার কি? ভাগ পদ্ধতির মাধ্যমে করতে হয়, যা লব থাকবে, হর থাকবে, এবং যেহেতু লবের একক তথ্যের একক আর হরের তথ্যের একক এক, ফলে লব এবং হরের ভাগ পদ্ধতির বেলায় লব এবং হরের একক যদি সমান থাকে তো এককগুলো ক্যান্সেল হয়ে যায়, ফলে উহারা একক বিহীন মানে পরিণত হয়। একক বিহীন মানে হলো বিস্তারের আপেক্ষিক বিস্তার। তবে পার্থক্য রয়েছে, অনপেক্ষিক বিস্তারে একক বিদ্যমান, তবে আপেক্ষিক বিস্তারে একক নেই, কিন্তু শতকরায় প্রকাশ করা হয়। আপেক্ষিক বিস্তারকে শতকরায় প্রকাশ করতে হয়, এটা একটা পার্থক্য হয়ে গেল। পারবো আমরা? ওকে, আমরা পারবো। অনপেক্ষ বা পরম বিস্তারকে আমরা ভাগ করছি কি কি দেখো? পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, অনপেক্ষ বা পরম বিস্তারকে আমরা 4 ভাগে ভাগ করি। 1 নম্বরের ভাগটা হলো পরিসর, 2 নম্বরে চতুর্থক ব্যবধান, 3 নম্বরে গড় ব্যবধান এবং 4 নম্বরে পরিমিতি ব্যবধান। আর অনপেক্ষ বিস্তারকে আমরা ভাগ করেছি আপেক্ষিক বিস্তারকে বিস্তার। এর ভাগ কি দেখো? পরিসরাঙ্ক নাঙ্ক আর হলো বিভেদাঙ্ক। তাহলে দেখো আমরা কি বলছি? অনপেক্ষ বা পরম বিস্তার 4 প্রকার: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান আর হলো পরিমিতি ব্যবধান। আর আপেক্ষিক বিস্তার আবার 4 প্রকার: পরিসর, এর আপেক্ষিক বিস্তার হলো পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধান তার আপেক্ষিক বিস্তার চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধান তার আপেক্ষিক বিস্তার হলো গড় ব্যবধানাঙ্ক, আর পরিমিত ব্যবধান তার আপেক্ষিক বিস্তার হলো বিভেদাঙ্ক। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বিস্তার কয় প্রকার? প্রধানত 2 প্রকার। একটা হলো অনপেক্ষ বা পরম বিস্তার, আরেকটা হলো আপেক্ষিক বিস্তার। আমরা পরম বিস্তারের সংজ্ঞাটা আমরা বলেছি, কিভাবে আমরা পরম বিস্তার বুঝতে পারবো সেটা বলেছি। আপেক্ষিক বিস্তার আমি কি করে বলবো সেটা বলেছি। তার অর্থ হলো এর একক আছে আর এর একক নাই। এই আপেক্ষিক বিস্তার শতকরা প্রকাশ করতে হয়, আর অনপেক্ষ বিস্তারকে শতকরা প্রকাশ করা যায় না। আর অনপেক্ষ বিস্তারকে বিয়োগের মাধ্যমে নির্ণয় করা হয়, আর আপেক্ষিক বিস্তারকে ভাগ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারটা ধরেছি, আমি কিছুটা এগিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা এগুলো দিয়ে একটু বর্ণনামূলক যে পড়াটা রয়েছে আমরা সংজ্ঞাগুলো শিখব, প্লাস এর মাধ্যমে আমরা অঙ্কগুলো করাবো। তোমরা এই চ্যাপ্টারটা একটু বইটা খুলে, তোমাদের প্রত্যেকের কাছেই বই রয়েছে, যে কোনো পরিসংখ্যানের বই যদি একটু দেখো তাহলে এটা নিয়ে তোমরা কিছুটা পড়াশোনা করবে, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। এবং নেক্সট ক্লাস আমরা এর মাধ্যমে অঙ্ক করাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
আবার দেখা হবে আগামী সপ্তাহে এই বিস্তার পরিমাপ নিয়ে। সে পর্যন্ত একটু বিস্তারের উপরে পড়াশোনা করবে। আর তোমাদের যদি কেন্দ্রীয় পূর্ণদের উপরে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, কোয়ারি থাকে, তাহলে তোমরা মেসেজ করতে পারো, মেসেঞ্জারে বলতে পারো। আমরা চেষ্টা করব, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব তোমাদের সেই উত্তরগুলোকে দিতে এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করতে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে ধন্যবাদ, দোয়া করি তোমাদের জন্য।